হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু প্রতিষ্ঠা এডুকেশন। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু পরীক্ষা আসতে চলেছে, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে তোমাদেরকে, এবং ঠিক সেই মতো কিন্তু আমরা গ্রুপ ডি এর একটা মক টেস্টের ভিডিও অলরেডি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, যেটা তোমরা প্রচুর লোকে দেখেছো এবং চেয়েছো যে গ্রুপ সি এর জন্য যেন একটা মক টেস্ট এরকম সেম নিয়ে আসা হয়। তো সেই হিসেবেই কিন্তু গ্রুপ সি এর মক টেস্ট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে গ্রুপ সিতে কিন্তু একটা পার্ট বেশি রয়েছে, যেরকম ইংলিশ। তো আমরা টোটাল 4টে পার্ট এই মক টেস্টটায় আমরা মক টেস্টের ভিডিওটায় দেখবো। সেটা হচ্ছে ফার্স্ট আমার কারেন্ট অ্যাফেয়ার্স, দেন জিকে, দেন ইংলিশ, দেন ম্যাথ। ঠিক আছে, টোটাল এই 4টে পার্ট কিন্তু থাকতে চলেছে তোমাদের এই মক টেস্টের ভিডিওতে। তো আমি গৌরব দে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা আজ করাবো, তারপর সায়ন স্যার জিকে করাবে, রিয়া ম্যাডাম ম্যাথ করাবেন, এবং সম্রাট স্যার যথারীতি ইংলিশের পার্টটা নিয়ে আসবে। তো একে একে চলো তাহলে আমরা এই স্টেপগুলো দেখতে থাকি। এবং এই একই কথা আরো একবার বলবো তোমাদেরকে, যে যারা আনসার বুঝতে পারছো যে এই প্রশ্নের আনসার এটা হবে, তারা অবশ্যই কিন্তু পার্টিসিপেট করো। ভিডিওটাকে পজ করে বা ভিডিও চলাকালীনই কমেন্ট সেকশনের মধ্যে কোয়েশ্চেন নাম্বার দিয়ে কোনটার কি আনসার হবে সেটা তোমরা কমেন্ট করো, যাতে আমরা বুঝতে পারি তোমাদের প্রিপারেশন কিরকম, এবং আরো যাতে ভিডিও তোমাদের জন্য সেই হিসেবে নিয়ে আসতে পারি, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো তোমাদের কিরকম কি ভিডিও দরকার রয়েছে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাও, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আর সময় নষ্ট না করে এবার আমরা শুরু করছি আজকের ফার্স্ট পার্ট। সেটা হচ্ছে কি সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো কোন দেশ? খুব বড় খবর, হয়তো জেনেওছো, শুনেওছো, তোমরা হয়তো অনেকেই জানো। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে তোমরা ঝপ করে বলে দাও। হ্যাঁ, একদম ঠিকই তোমরা আইডেন্টিফাই করেছো। এটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, ভারত। খুব রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। তো এই ব্যাপারে আমরা কিছু ডেটা এবার জেনে নেব, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, ভারত 2025 সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কাকে পিছনে ফেলে দিয়েছে? জাপানকে বিট করে এসছে। তাহলে আমি যদি টোটালটা এখন দেখি যে টপ 5-এ কে কে রয়েছে। ফার্স্টে রয়েছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, তাদের টোটাল অর্থনীতি কত রয়েছে? 30.51 ট্রিলিয়ন। তারপর রয়েছে চীন, 19.23 ট্রিলিয়ন। থার্ডে রয়েছে দেখো জার্মানি, কত? 4.74। এবং ফোর্থে রয়েছে কিন্তু ভারত, 4.19। এবং ভারত কাকে বিট করে এসছে? দেখো জাপানকে বিট করে এসছে। কত? জাপানের 4.18। তো এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারত যে 4th লার্জেস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে অর্থনীতির দিক থেকে, সেটা কাকে বিট করে হয়েছে? তো সেটার উত্তর কিন্তু তখন জাপান হয়ে যাবে। এই যে তোমাদেরকে আমি ডেটাগুলো পড়াচ্ছি, ঠিক এই কারণেই ইম্পর্টেন্ট। বোঝা গেল? ডেটাগুলো কিন্তু ঠিক এই কারণেই ইম্পর্টেন্ট, যে যদি আমাদেরকে একটু ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দেয় তখন আমরা কিভাবে জিনিসটাকে আনসার করব, তাই না? তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। কি বলছে, ইন্ডিগোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? 4টে অপশন তোমাদের কাছে রয়েছে, দেখো কি আনসার হবে, চেষ্টা করতে থাকো পারো কিনা। ইন্ডিগোর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? একটু চেষ্টা করো, দেখো হয় কিনা। ওকে, চলো এবার আমি তোমাদেরকে আনসার বলে দিচ্ছি। ইন্ডিগোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিক্রম সিং মেহতা। ঠিক আছে, কে? বিক্রম সিং মেহতা। চলো কি বলছে, বিক্রম সিং মেহতা 28শে মে এই পদে, 2025 সালের 28শে মেতে এই পদে দায়িত্ব গ্রহণ করেন। এবং তিনি ইন্ডিগোর বোর্ড সদস্য হিসেবে বা বোর্ড মেম্বার হিসেবে 2022 সাল থেকে কিন্তু যুক্ত ছিলেন, অর্থাৎ প্রায় 3 বছর পরে গিয়ে তিনি এই পোস্ট পেয়েছেন। এবং বিক্রম সিং মেহতা একজন কি প্রাক্তন বা ex-IAS অফিসার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যে তোমাদের জন্য কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা দেবে, তাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে কি পড়বো, কোথা থেকে পড়বো, কোনটা পড়লে বেটার হয়। তো তোমাদের জন্য একটা খুব সুন্দর কম্প্যাক্ট স্টাডি নোটস প্যাকেজ আমরা নিয়ে এসেছি, যেখানে কিন্তু একদম জিকের প্রত্যেকটা পার্ট থাকবে, লাইক হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবকটা সেকশন এখানে কভার করা রয়েছে। দেন থাকছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো একদম মান্থ বেসিস, একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে। অ্যারিথমেটিক থাকবে চ্যাপ্টার ওয়াইজ, এবং ইংলিশও কিন্তু দেওয়া থাকবে। তার সাথে সাথে কিন্তু 10টা টোটাল মক টেস্ট থাকবে, গ্রুপ সির 5টা এবং গ্রুপ ডির 5টা। তো এই টোটাল প্যাকেজটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে কিন্তু আমরা আশা করব অনেকটা বেশি পরিমাণেই তোমরা কমন এখান থেকে পেয়ে যাবে। এবং এটা পারচেস করতে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, অথবা ডিরেক্ট এই প্রতিষ্ঠা অ্যাপটাকে তোমরা ইনস্টল করে স্টোর অপশনে গিয়ে তোমরা নিজেরাও পারচেস করে নিতে পারো। তবুও যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে তোমরা কল করতেই পারো, এবং এটার মূল্য রাখা হয়েছে কিন্তু মাত্র 299 টাকা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো নেক্সট কি বলছে, থার্ড প্রশ্ন।
ভারতের সহযোগিতায় হিন্দি পাঠ্যক্রম চালু করলো কে? কোন দেশ ভারতের সহযোগিতায় হিন্দি পাঠ্যক্রম রিসেন্টলি চালু করেছে? দেখো তোমরা পারবে কিনা একটু দেখো নাও। ওকে, তো এটার আনসার হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা। অপশন এ শ্রীলঙ্কা কিন্তু হয়ে যাবে এটার আনসার। আমি আবারও বলছি, অপশন এ শ্রীলঙ্কা কিন্তু হয়ে যাবে এটার আনসার। এবং এই ব্যাপারে আমরা একটু দেখে নেব শ্রীলঙ্কার রাজধানী কোথায় রয়েছে, জয়ধরপুরা কোট্টা, ঠিক আছে। এবং এখানকার মুদ্রার নাম কি, শ্রীলঙ্কান রুপি। ভাষা কি রয়েছে, সিংহালি এবং তামিল। রাষ্ট্রপতি এখানকার কে, অনুরা সেনানায়কে, এবং প্রধানমন্ত্রীকে হরিণী অমর নায়কা, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে শ্রীলঙ্কার ব্যাপারে মনে রাখতে হবে, জিজ্ঞেস করতেই পারে যে শ্রীলঙ্কার ভাষা কি কি বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম কি, এগুলোও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, 2025 নরওয়ে চেস টুর্নামেন্টে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন কে? খুব হাইলাইটেড একটা নিউজ, খুব চর্চায় এসেছিল এই খবরটা। তো দেখে নাও তোমরা কেউ পারছো কিনা এটার আনসার করতে। যারা বলেছো হয়তো ঠিকই বলেছো, একদম আমরা দেখে নেব। এটার আনসার কিন্তু হয়ে যাবে ডি গুকেশ, ঠিক আছে। কি আনসার হয়ে যাবে? ডি গুকেশ এর আনসার হয়ে যাবে। এই ব্যাপারে আমরা একটু ডিটেলস জেনে নেব। কি বলছে, 2025 সালে নরওয়ে চেস টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেন ডি গুকেশ। যদিও টুর্নামেন্টটি শেষ পর্যন্ত কিন্তু কার্লসেনই জিতেছিল। বলছে কি, গুকেশ নরওয়েয়ান গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে তার প্রথম ক্লাসিক্যাল জয় অর্জন করেন, যা একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। অবশ্যই উল্লেখযোগ্য ঘটনা ছিল, কারণ আমরা বললাম প্রচন্ড বেশি চর্চিত হয়েছিল কিন্তু নিউজটা, ঠিক আছে। কোর্সের ব্যাপারে তোমাদেরকে অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি, সেই হিসেবে তোমরা পারচেস চাইলে করে নিতে পারো। ওকে, নেক্সট কি বলছে, গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন চালু করলেন? দেখা যাক কি উত্তর আসলো। এটার উত্তর হয়ে যাবে কি, প্রহ্লাদ যোশী। ডেটা দেখে নেব কি বলছে। প্রহ্লাদ যোশী ভারতের নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী। তিনি 2025 সালের এপ্রিল মাসের 29 তারিখে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোথায় নতুন গ্লোবাল ট্রেড ফিন্যান্স সেন্টার খুলছে এসবিআই? অর্থাৎ এসবিআই নতুন গ্লোবাল ট্রেড ফিন্যান্স সেন্টার কিন্তু খুলছে, এটা কোথায় সেটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো এটার আনসার হয়ে যাবে কিন্তু উভয় শহরেই, এটা কোনোটিই নয়, হবে না, এটা উভয় শহর হয়ে যাবে, ঠিক আছে। আমি কি বললাম আনসারটা, এটার আনসার হবে কিন্তু কলকাতা এবং হায়দ্রাবাদ দুটোই। ক্লিয়ার? চলো, এসবিআই সম্পর্কে কিছু ডেটা আমরা জেনে নেব। এর প্রতিষ্ঠাকাল কোথায় রয়েছে? 1 জুলাই 1955। প্রতিষ্ঠাকাল কবে রয়েছে, সরি, 1 জুলাই 1955। এবং এর হেড অফিস কিন্তু কোথায়? মুম্বাইতে। হেড অফিস কোথায়? মুম্বাইতে। বর্তমান চেয়ারম্যানের নাম কি? চল্লা শ্রীনিবাসুলু সেটি, ঠিক আছে। এবং তিনি কিন্তু 27তম চেয়ারম্যান, এসবিআই এর 27th চেয়ারম্যান। ওকে, মনে থাকবে। চলো, 7 নম্বর প্রশ্ন দেখে নেব। বিশ্বের কততম বৃহত্তম 5G মার্কেটে পরিণত হয়েছে ভারত? বিশ্বের কততম বৃহত্তম 5G মার্কেটে পরিণত হয়েছে ভারত? এবং এটার উত্তর হয়ে যাবে দ্বিতীয়, ঠিক আছে। কি বলছে, ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G বাজারে পরিণত হয়েছে, যা চীনের পরেই অবস্থান করছে। চীনে কত পার্সেন্ট শেয়ার রয়েছে 5G মার্কেটে? 32%। এবং তারপরেই ভারতের শেয়ার কিন্তু 13%। এবং এরপরে কিন্তু ইউএস এর শেয়ার রয়েছে 10%। মনে থাকবে। তাহলে টপ 3 5G মার্কেট কার কার রয়েছে? যেই 5G আমরা ফোনে ইউজ করি সেই 5G কেই বলা হচ্ছে। তাহলে ফার্স্ট রয়েছে চীন 32%, সেকেন্ডে রয়েছে কিন্তু ইন্ডিয়া 13%, এবং থার্ডে রয়েছে কিন্তু ইউএসএ উইথ 10%, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখা যাক। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য প্রচার করতে কতগুলি স্থানের নাম পরিবর্তন করলো উত্তরাখণ্ড সরকার? অর্থাৎ উত্তরাখণ্ড সরকার কতগুলো জায়গার নামকে কিন্তু চেঞ্জ করেছে সেটাই আমাদের কাছে জানতে চাইছে। তো দেখে নাও এটার উত্তর কি হবে। এটার উত্তর হয়ে যাবে 15টা। ওকে, কি বলছে, উত্তরাখণ্ড সরকার সম্প্রতি রাজ্যের 4টি জেলায়, আচ্ছা 15টা না, এটা 17টা হবে। সামহাউ এইখানে যে ইসেগুলো রয়েছে, মানে অ্যানিমেশন গুলো যে আসছে আনসারের উপর, এগুলো একটু ভুল আসছে, ঠিক আছে। এটার আনসার হয়ে যাবে 17টা। কি বলছে, উত্তরাখণ্ড সরকার সম্প্রতি রাজ্যের 4টি জেলায় হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল ও উধম সিং নগর মোট 17টি স্থানের নাম পরিবর্তন করেছে। কেন পরিবর্তন করা হয়েছে? বলছে নাম পরিবর্তনের মাধ্যমে ঐতিহাসিক ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়েছে, যা ভারতের সংস্কৃতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন। কি বলছে, চণ্ডীগড়কে পরাজিত করে 38th ন্যাশনাল গেমসে পুরুষ কাবাডি প্রতিযোগিতায় সোনা জিতলো কে? 38th ন্যাশনাল গেমসে পুরুষ কাবাডি প্রতিযোগিতায় কোন রাজ্য সোনা জিতলো সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে।
এবং এটার উত্তর হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ, যেমনটা তোমরা দেখলে। কি বলছে, 38তম জাতীয় গেমসে পুরুষ কাবাডি প্রতিযোগিতায় উত্তরপ্রদেশ রাজ্য চণ্ডীগড়কে 57-43 পয়েন্টে পরাজিত করে সোনার পদক জিতেছে। এই ম্যাচে উত্তরপ্রদেশের অধিনায়ক ছিলেন অর্থাৎ ক্যাপ্টেন ছিলেন কে অর্জুন দেসওয়াল। 19 পয়েন্ট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছেন এই অধিনায়ক অর্থাৎ অর্জুন দেসওয়াল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হবে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে? কোন এক্স প্রাইম মিনিস্টারের নামে কিন্তু বেঙ্গালুরুর সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হবে? তো এটার উত্তর হয়ে যাবে বি, মনমোহন সিং। দেখা যাক কি বলছে। মনমোহন সিং একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আমলা। তিনি 2004 থেকে 2014 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদীর পরে চতুর্থ দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মনমোহন সিং। মনে থাকবে এভরিওয়ান। পরবর্তী প্রশ্ন আমরা ঝপ করে দেখে নেব, ভারতের প্রথম এআই পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হলো কোন রাজ্যে? ভারতের প্রথম এআই পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হলো কোন রাজ্যে? তো এটার উত্তর কি হয়ে যাবে? অবশ্যই গুজরাট। এবং এর ব্যাপারে আমরা কি ডেটা একটু জেনে নেব। দেখো, ভারতের প্রথম এআই পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হয়েছে গুজরাট রাজ্যের সুরাট শহরে। সুরাট শহরের কোথায়? কসাম্বা এলাকায়। কি বলছে, এই কারখানায় 14 গিগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে এবং এটি স্বয়ংক্রিয় অপটিক্যাল ইন্সপেকশন এবং এআই চালিত স্ট্রিঙ্গার প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া উন্নত করেছে। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াকে আরো উন্নত করার জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় কিন্তু পড়ছে। ঠিক আছে, নেক্সট, শিশুদের নিয়মিত টিকা দান ডিজিটাল ভাবে পর্যবেক্ষণ এবং উন্নত করতে র্যাপিড ইমিউনাইজেশন স্কিল এনহ্যান্সমেন্ট অর্থাৎ রাইজ অ্যাপ চালু করলো কোন রাজ্য? ঠিক আছে, শিশুদের টিকাদানটাকে ভালোভাবে ডিজিটাল ভাবে ট্র্যাক করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য কোন রাজ্য রাইজ নামক একটি অ্যাপ চালু করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা তোমাদের পরীক্ষার জন্য হতে চলেছে। তো এটার উত্তর হয়ে যাবে কি? এটার উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। কি বলছে, রাইজ অ্যাপটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে চালু করা হয়েছে। অ্যাপটি স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণ, সেশন পরিচালনা, টিকা নিরাপত্তা এবং ঠান্ডা চেন ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সরবরাহ করবে। এটি মিশন ইন্দ্রধনুষ কর্মসূচির আওতায় টিকাদান কভারেজ বৃদ্ধি এবং টিকা সম্পর্কে পরিবারগুলির মধ্যে যাতে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়, সচেতনতা বৃদ্ধি করা যায়, তার জন্যই কিন্তু এই রাইজ অ্যাপকে চালু করা হলো। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল স্যাটেলাইট ডেপ্লয়মেন্ট 2025-এ ভারতের স্থান কত? গ্লোবাল স্যাটেলাইট ডেপ্লয়মেন্টে ভারতের স্থান কত? তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু সপ্তম। বলছে 8530টি উপগ্রহ নিয়ে আমেরিকা শীর্ষে রয়েছে এবং 136টি উপগ্রহ নিয়ে স্যাটেলাইট নিয়ে ভারতের স্থান কিন্তু সপ্তম রয়েছে। ঠিক আছে, তাহলে টপে কে রয়েছে? আমেরিকা কটা? 8530টা। ইন্ডিয়ার কত? 136টা। ওকে, পরবর্তী প্রশ্ন, 2024 সালে প্রাণী জগতে কতগুলি নতুন প্রজাতি যুক্ত করলো ভারত? 2014 সালে প্রাণী জগতে নতুন প্রজাতির প্রাণী 2024 সালে প্রাণী জগতে ভারতের তরফ থেকে কতগুলি নতুন প্রাণীর খোঁজ পাওয়া গেছে, এইটা তোমার কাছে জানতে চেয়েছে। এবং এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 683টা, অর্থাৎ 683 রকমের নতুন প্রাণীর খোঁজ পাওয়া গেছে। দেখো কি বলছে ডেটা সম্পর্কে একটু জেনে নি। বলছে 2024-এর রিপোর্ট অনুযায়ী মোট কি বলছে 683টা নতুন প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 459টা কি সম্পূর্ণ নতুন প্রজাতি, মানে এরকম প্রজাতি আগে দেখাই যায়নি কখনো, এরকম প্রজাতি হচ্ছে 459টা। এবং 224টি প্রজাতি ভারতে প্রথমবার রেকর্ড করা হয়েছে। এবং 224টি প্রজাতি কি মানে অন্যান্য জায়গায় পাওয়া গেছে, অন্যান্য দেশে পাওয়া গেছে, কিন্তু ভারতে পাওয়া যায়নি। টোটালি নতুন পাওয়া গেছে 459টি এবং ভারতে নতুন পাওয়া গেছে, মানে ভারতে প্রথম পাওয়া গেছে 224টি। ঠিক আছে, এই আবিষ্কারগুলির মধ্যে সর্বাধিক সংখ্যক রেকর্ড করা হয়েছে কেরালা থেকে, মানে কেরালা থেকে সব থেকে বেশি এরকম প্রজাতি পাওয়া গেছে। তারপরে কর্ণাটক, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ কিন্তু এর মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের যদি আমি ডেটা স্পেসিফিক্যালি দেখতে যাই, তাহলে কি বলছে, পশ্চিমবঙ্গ থেকে মোট 56টি নতুন প্রজাতিকে আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে 25টি সম্পূর্ণ নতুন প্রজাতি এবং 31টি কিন্তু নতুন রেকর্ড, মানে হয়তো বাইরে পাওয়া গেছে কিন্তু ইন্ডিয়াতে এই প্রথম পাওয়া গেল এরকম, আর 25টি হচ্ছে সম্পূর্ণ নতুন। ঠিক আছে, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট কোয়েশ্চেন দেখে নেব আমরা। বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস প্রদানকারী হয়ে উঠলো কোন কোম্পানি? বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস প্রদানকারী হয়ে উঠলো কোন সংস্থা?
কি কি অপশন রয়েছে? এয়ারটেল, বিএসএনএল, ভিআই, জিও। তো এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হয়ে যাবে কিন্তু তোমাদের জিও। ঠিক আছে, কি বলছে ডেটা? এখানে ডেটা সেরকম কিছু নেই। আগে টপ কোম্পানি ছিল হচ্ছে টি মোবাইল, সেটাকে অতিক্রম করেই কিন্তু যে রিলায়েন্স জিও হয়েছে সেটার কথাই এখানে বলা রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট এটুকুই ছিল। যদি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দরকার পড়ে তাহলে সেটা আমাদের কোর্সের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু কোর্সটা পারচেস করতে পারো। অপেক্ষা করে যাও, কারণ এক্ষুনি ঠিক শুরু হতে চলেছে তোমাদের এর পরবর্তী সেশন। ঠিক আছে, এরকম ভাবে একের পর এক সেশন কিন্তু তোমাদের আজকের ভিডিওতে চলতে থাকবে। থ্যাংক ইউ। এবার চলে আসি আমরা বিভাগ খ বা সাধারণ জ্ঞান জেনারেল নলেজের কোয়েশ্চেনে। 15টা কোয়েশ্চেন আমরা দেখব। কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে বোঝাবো, অ্যান্সার বলবো, তার সাথে বোঝাবো, এবং তোমরাও তার সাথে সাথে নিজেরাও অ্যান্সার করার ট্রাই করবে, এবং সব শেষে গিয়ে তোমরা জানাবে যে তোমরা কত স্কোর করতে পারছো। তো চলে যাই ফার্স্ট কোয়েশ্চেনে। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? এই বেসিনের সন্ধি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হয়ে যাবে শ্রী 1802 খ্রিস্টাব্দে। প্রশ্ন আসবে কাদের মধ্যে? এই বেসিনের সন্ধি সাথে জুড়ে রয়েছে আরো একটি সন্ধি, সেটা হচ্ছে 1782 একটা আর 1802। দেখো দুটো জিনিস, এই 1782 সালে ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে চুক্তি হয় যে তারা 20 বছরের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, এই সন্ধিটার নাম হচ্ছে ট্রিটি অফ সলভাই। এটাকে আমরা চল ভাই দিয়ে মনে রাখতে পারি যে চল ভাই আমরা 20 বছর কোনো ঝামেলা করব না। কত বছর? 20 বছর। 20 বছর যেই কমপ্লিট হলো, এবার পেশোয়া কে হবে সেই বিষয়েও ব্রিটিশদের কথা বলতে হবে। তো ব্রিটিশরা পেশোয়া, তখনকার পেশোয়া আর কি ভেগে যাওয়া পেশোয়া বলতে পারো, পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সাথে ব্রিটিশরা চুক্তি করে যে তাকেই তারা পেশোয়া হিসেবে মানছে, এবং এই বেসিনের সন্ধির মাধ্যমে কিন্তু মারাঠাদের সাথে ব্রিটিশদের আবার সংঘাত বেঁধে যায়। ঠিক আছে, তো একটা আমরা জানলাম কি ট্রিটি অফ সলভাই, যেটাকে আমরা চলভাই দিয়ে মনে রাখবো। কত সালে? 1782 সালে। ঠিক 20 বছরের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়। এই 20 বছর মারাঠাদের এবং ব্রিটিশদের মধ্যে কোনো ঝামেলা হয় না। 20 বছর বাদে গিয়ে 1802 খ্রিস্টাব্দে আবার ট্রিটি অফ বেসিন সাইন করে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সাথে। এবার দ্বিতীয় বাজিরাওয়ের সাথে বাদবাকি যে মারাঠা সাম্রাজ্যের লোকেরা ছিল তাদের ঝামেলা চলছিল, তো ব্রিটিশরা ওকে সাহায্য করে কি করে বাদবাকি মারাঠা সাম্রাজ্যের সাথে আবার যুদ্ধ বাঁধিয়ে দেয়। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলছে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় কি? হেপাটাইটিস কি? হেপাটাইটিস ভাইরাস না ব্যাকটেরিয়া? হেপাটাইটিস ভাইরাস না ব্যাকটেরিয়া সেটা কমেন্ট করবে। খুব ইজি কোয়েশ্চেন করলাম তোমাদের। হেপাটাইটিস ভাইরাস না ব্যাকটেরিয়া সেটা কমেন্ট করবে। চারটে অপশন, কি আক্রান্ত হয়? চোখ, বৃক্ক, যকৃৎ নাকি হৃৎপিণ্ড? হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় কি? যকৃৎ। মাথায় রাখবে হেপাটাইটিস এ থেকে ই এই 5 রকমের হতে পারে, এ বি সি ডি ই। এর মধ্যে থেকে এ এবং ই এই দুটো জল বা খাবারের সংক্রমণের মাধ্যমে ছড়াতে পারে। বাকি বি, সি এবং ডি হেপাটাইটিস, এই হেপাটাইটিস কিন্তু নর্মালি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়। চলে যাই আমরা পরের কোশ্চেনে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক? এরকম টাইপের বেসিক সায়েন্সের বা জেনারেল সায়েন্সের কোয়েশ্চেনও আমরা দেখি। অপশনগুলো থেকে একটু অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো মলিকিউল বা অণু সবকটাকেই বলতে পারি, সবকটা এক একটা অণু। এবার এর মধ্যে পরমাণুর সংখ্যা যদি বলি, প্রথমটায় যদি দেখি এদিকে একটা, এদিকে দুটো, টোটাল 3টে। তারপরেরটায় যদি দেখি এখানে দুটো, একটা 3টে, আর এদিকে 4টে, তাহলে 4, 5, 6, 7, এখানে হয়ে গেল 7টা পরমাণু। তারপরেরটা যদি চলে আসি, এখানে একটা, দুটো, 3টে, 4টে, 5টা, অর্থাৎ অক্সিজেন দুটো, হাইড্রোজেন দুটো, এখানে হয়ে গেল কটা? 5টা। এখানে একটা, দুটো, 3টে, 4টে, টোটাল হয়ে গেল 4টে। তাহলে সর্বাধিক কোনটায়? সর্বাধিক একদম ইজি কোয়েশ্চেন, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে H2SO4। বুঝে পড়ো, এমসিকিউ দিয়েও কিন্তু অনেক কোয়েশ্চেন সলভ করে নেওয়া পসিবল। এই কোয়েশ্চেনটা যখনই দেখলে, এবার এখানে যাই দিক না কেন যে কোনো কোয়েশ্চেন তোমরা সলভ করে বলতে পারবে। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। কিন্তু পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য এরকম টাইপের এমসিকিউ ম্যাথের কি টিপস অ্যান্ড ট্রিক্স দরকার, কি কি কোয়েশ্চেন সলভ করতে হবে, সলভ করে সলিউশন, টোটালটা আমরা রেডি করে রেখেছি এই স্কুল সার্ভিসের গ্রুপ সি অ্যান্ড ডি নোটস প্যাকে। এখানে তোমরা জেনারেল নলেজ পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড, মানে এখন না যে এমন বা এখন বানিয়ে রেখে দিয়েছি সেটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হবে এক্সামের ডেট অনুযায়ী, অর্থাৎ এক্সাম যখন কন্ডাক্ট করা হবে তার মোটামুটি 15 থেকে 20 দিন ছেড়ে তার আগ অবধি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করা হবে। অ্যারিথমেটিক টোটাল ম্যাথস কভার করা থাকবে, ইংলিশ টোটাল কভার করা থাকবে, এবং মক টেস্টও
থাকবে যাতে তোমরা অ্যানালিসিস করে বুঝতে পারো যে তোমাদের পড়াশোনাটা প্রপারলি হচ্ছে কিনা। এবং এই আজকে থেকে স্টার্ট করে তোমাদের রেগুলার বেসিস বিভিন্ন সাবজেক্টের ক্লাস ইউটিউবে ফ্রিতে চলবে, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। এবং এই নোটস প্যাকটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা কল করতে পারো, বা এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন সেকশনে চলে যাবে, সেখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্টলি পারচেস করে নিতে পারো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ডাইরেক্টলি এই নাম্বারে কল করে নেবে। চলে যাই আমরা পরের কোশ্চেনে, রাজ্যপালের কার্যকাল কত দিনের? শুধুমাত্র একটা অ্যান্সার পড়ে নিলাম তাহলে কিন্তু হবে না। রাজ্যপালের কার্যকাল কত দিনের? মাথায় রাখবে প্রত্যেকটা রাজ্যের রাজ্যপালের কার্যকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে, রাজ্যপাল হতে গেলে তার যোগ্যতা কি থাকতে লাগে? রাজ্যপাল হতে গেলে তার মিনিমাম বয়স হতে লাগে 35 বছর। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাজ্যপাল হতে গেলে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার নাগরিক হতে হবে তাকে। ওকে, এই দুটো কন্ডিশন ফিল আপ করলে তাকেই আমরা রাজ্যপালের সিংহাসনে আসনে বসাতে পারবো। এবার এই রাজ্যপাল 5 বছর কি থাকবেই থাকবে, মানে কেউ সরাতে পারবে না, এরকম কিন্তু কিছু নয়। অর্থাৎ রাজ্যপালকে আমরা 5 বছরের জন্য আসনে বসাচ্ছি ঠিকই, কিন্তু এই রাজ্যপাল প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট থাকবেন। অর্থাৎ প্রেসিডেন্ট যতদিন মনে করবেন রাজ্যপালকে ওই সিংহাসনে রাখবেন বা আসনে রাখবেন ততদিন পর্যন্ত রাখবেন, তারপরে যখন ইচ্ছা ছড়িয়ে দিতে পারেন। অর্থাৎ কোনো সিকিউরিটি নেই যে 5 বছরই থাকতে হবে। বোঝা গেল? আশা করি রাজ্যপাল থেকে মোটামুটি যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে, WTO এর পুরো নাম কি? WTO এর পুরো নাম কি? খুব সিম্পল কোয়েশ্চেন, বাট আমরা শুধু এমসিকিউ যেরকম পড়ি সেরকম পড়ে রেখে দিই। কি WTO এর ফুল ফর্ম? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। খুব ভালো কথা, WTO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবার এর আগে কি ছিল? এর আগে ছিল হচ্ছে GATT, যেটা বদলে নাম হয় WTO। ওকে, গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ট্রেড অ্যান্ড ট্যারিফ। ট্রেড অ্যান্ড ট্যারিফ এর কাজ কি? এই WTO এর WTO এর কাজ হচ্ছে, দেখো বিভিন্ন দেশ বিভিন্ন ক্ষেত্রে ভালো, ঠিক আছে। চায়না যেমন ম্যানুফ্যাকচারিং এর জন্য ভালো, ইন্ডিয়া যেমন সার্ভিসের জন্য ভালো, ইউএস এর একটা বিশাল বড় কনজিউমার মার্কেট আছে যেখানে সবকিছু বিক্রি হচ্ছে, সায়েন্টিফিক ডেভেলপমেন্টে ইউএসএ অনেক এগিয়ে রয়েছে। অর্থাৎ সব দেশের সবকিছু ভালো নয়। তাহলে এই যে দেশগুলোর মধ্যে পারিপার্শ্বিক ক্ষেত্রে যে বিজনেস চলে সেটা যাতে প্রপারলি ফাংশন করতে পারে সেটা দেখার দায়িত্ব হচ্ছে এই WTO। এটা তৈরি করা হয় গাট থেকে বদলে এই WTO তৈরি করা হয় 1995 সালে, এবং এই WTO এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। মাথায় রাখবে এই সব কটা পয়েন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। দরকার পড়লে ভিডিওটা একটু থামিয়ে নিয়ে কোয়েশ্চেনগুলো তুমি নোট করে নাও। শুধুমাত্র WTO এর ফুল ফর্ম পড়ে নিলাম, একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করে দিলেও আটকে যাবে কিন্তু। ঠিক আছে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। কোন অঞ্চল ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত? কোন অঞ্চল ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত? খনিজের কথা বললে পরেই দেখবে একটা জায়গার নাম, একটা রাজ্যের নাম প্রচন্ড পরিমাণে আসে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড রাজ্যটা অবস্থিত রয়েছে কোন জায়গার উপরে? এই ঝাড়খণ্ড রাজ্যটা অবস্থিত রয়েছে ছোট নাগপুর মালভূমি অঞ্চল। এই ছোট নাগপুর মালভূমি অঞ্চল কিন্তু ভারতবর্ষের খনিজ ভান্ডার। প্রচুর পরিমাণ খনিজ পদার্থ কিন্তু এই এলাকা থেকেই পাওয়া যায়। ওকে, ইজি কোয়েশ্চেন ছিল। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, প্রথমে আগে দেখি এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় কোন কোন ব্যাংককে মিলিয়ে। এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1921 সালে। মাথায় রাখবে এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1921 সালে তিনটে ব্যাংককে মিলিয়ে, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস অ্যান্ড ব্যাংক অফ বম্বে। এই তিনটে ব্যাংককে মিলিয়ে তৈরি করা হয়েছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। যতদিন পর্যন্ত আরবিআই ছিল না, এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর মতন কাজ করতো। ঠিক আছে, আরবিআই এর কাজ কি? বিভিন্ন যে ব্যাংক রয়েছে আমাদের দেশে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, ব্যাংক ছাড়াও দেখবে অনেকে লোন দেয় না, যেমন মাইক্রো ফিন্যান্স আছে, স্মল ফিন্যান্স ব্যাংক আছে, পেমেন্ট ব্যাংক আছে, এই সবাইকে কন্ট্রোল করে কে? এই সবাইকে কন্ট্রোল করে আরবিআই। আরবিআই এর আগে এই কাজটা ভারতবর্ষে করতে হচ্ছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে 1934 সালে তৈরি হয়ে যায় আরবিআই। তো আরবিআই তৈরি হওয়ার পর পরবর্তীকালে 1955 সালে এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম বদল করে করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে আমরা শর্টে চিনি SBI নামে।
ওকে, ভেরি ইজি। কত সালে হয়? 1955 সালে। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। মালভূমির খাড়া প্রান্তভাগে সৃষ্ট জলপ্রপাত কি নামে পরিচিত? মালভূমির খাড়া প্রান্তভাগে সৃষ্ট জলপ্রপাত কি নামে পরিচিত? দেখো, মালভূমির খাড়া প্রান্তভাগ মানে কি? দেখো, মালভূমি কি একটা হয় হচ্ছে সমতল ভূমি, একদম প্লেন। মালভূমি কি অপেক্ষাকৃত উঁচু, একটু এবড়ো খেবড়ো, সেটাকে আমরা বলি মালভূমি। এবার এই মালভূমি নর্মালি এরম ভাবে তৈরি হয় না, এইভাবে ধরো তৈরি হয়েছে, এইভাবে ধরো তৈরি হয়েছে, ঠিক আছে? এবার কোনো কারণে দেখা যাচ্ছে এই জায়গাটা ধসে গেল, এই জায়গাটা ধসে গেল, ঠিক আছে? ধসে এই জায়গাটা হয়ে গেল একদম খাড়া, ঠিক আছে? এই যে খাড়া প্রান্তভাগটাকে আমরা বলি হচ্ছে স্কার্প। পুরো ডিটেলসে বুঝবো আমরা। এই খাড়া প্রান্তভাগটাকে আমরা বলি স্কার্প। কিন্তু এই খাড়া প্রান্তভাগ থেকে যখন জলের ধারা নেমে আসে তখন সেটাকে আমরা কিন্তু স্কার্প বলি না, তখন সেটাকে আমরা বলি কাসকেড। সবকটা জিনিস বোঝাবো। র্যাপিডস কি? র্যাপিডস হচ্ছে পাহাড়ি এলাকায় যখন নদী নামছে তখন খুব কুইক বাঁক ধরে এবং কুইকলি নিচের দিকে নামে। তো নদীগুলোতে কি হয়? বিভিন্ন রকম এরকম বাঁক বাঁক সৃষ্টি হয় এবং জলের স্রোত থাকে। তো এইটাকেই আমরা পার্টিকুলারলি বলে থাকি হচ্ছে র্যাপিডস। বোঝা গেল? নেক্সট হচ্ছে মিয়ান্ডার। যখন পাহাড়ি অঞ্চল ক্রস করে একটা নদী সমতল ভূমিতে পড়ে তখন সেরকম ভাবে ঢাল না থাকার কারণে নদী একবার এদিকে ব্যাকে, একবার এদিকে ব্যাকে, একবার এদিকে ব্যাকে। এই যে নদীর ঘটনাটা, এটাকে আমরা বলি হচ্ছে মিয়ান্ডারিং বা মিয়ান্ডার। চলে যাই পরের কোয়েশ্চেনে। অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন? অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন? মাথায় রাখবে, এই অনুশীলন সমিতি হলো একটি বিপ্লবী সংগঠন। এই অনুশীলন সমিতি একটি বিপ্লবী সংগঠন যেটা স্টার্ট করেছিলেন প্রমথনাথ মিত্র। এই অনুশীলন সমিতির একটি ঢাকার শাখাও ছিল, অনুশীলন সমিতি অফ ঢাকা। এই অনুশীলন সমিতি অফ ঢাকা কে গঠন করেছিলেন সেটা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। এই অনুশীলন সমিতি অফ ঢাকা কে গঠন করেছিলেন? চলে যাই পরের কোয়েশ্চেনে। সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়? সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়? সমুদ্রের উপর থেকে দেখে নিশ্চয়ই আমরা সমুদ্রের গভীরতা বুঝতে পারবো না যে সমুদ্র ঠিক কতটা গভীর। এখানে ধরো জল রয়েছে, তো সমুদ্রের গভীরতা যদি এর উপর থেকে মাপতে হয় তখন আমরা একটা সোনার যন্ত্র ইউজ করব, ঠিক আছে? যেটার মাধ্যমে সাউন্ড ওয়েভসকে পাঠানো হবে। এই সাউন্ড ওয়েভস এখানে গিয়ে বাড়ি খেয়ে আবার সারফেসে আসতে ঠিক কতক্ষণ লাগাচ্ছে তার উপর বেস করে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। এই যে নির্ণয় করতে পারছি, এটা পারছি কিসের মাধ্যমে? এটা পাচ্ছি ফ্যাদোমিটারের মাধ্যমে। এটা কোন টেকনোলজি ইউজ করছে? এই ফ্যাদোমিটার ইউজ করছে সোনার টেকনোলজি। ওকে, সোনার টেকনোলজি ইউজ করে এই ফ্যাদোমিটারের মাধ্যমে আমরা সমুদ্রের গভীরতা মাপতে পারি এবং এর এক একটা একককে বলা হয় ফ্যাদম। এক একটা একককে বলা হয় ফ্যাদম। ওকে, মোটামুটি এই পার্টটাও কভার হলো। চলে যাই পরের কোয়েশ্চেন। গ্রিন গ্ল্যান্ড কোন প্রাণীর রেচনাঙ্গ? গ্রিন গ্ল্যান্ড কোন প্রাণীর রেচনাঙ্গ? চারটে অপশন: চিংড়ি, কেঁচো, শামুক এবং সাপ। এর মধ্যে থেকে গ্রিন গ্ল্যান্ড হলো চিংড়ির রেচন অঙ্গের একটা অংশ। ওকে, একটি এককবিহীন রাশি, রাশি যার একক নেই। যেমন আমি বললাম আমার বাড়ি থেকে বেরিয়ে আমি স্কুল অবধি গেলাম বা কলেজ অবধি গেলাম। আমি যদি বলি আমার বাড়ি থেকে বেরিয়ে আমি স্কুল অবধি গেলাম 5, এবার 5 কি? 5 কিলোমিটার হতে পারে, 5 মিটার হতে পারে, 5 ফুট হতে পারে। আমি ঠিক কতটা গেলাম এটা বোঝাতে গেলে আমার একটা একক লাগবে। এমন কোন রাশি রয়েছে এর মধ্যে থেকে যেটার একক নেই? ঘনত্ব, পারমাণবিক ওজন, তুল্যাঙ্ক ভার নাকি সবকটি? এবার এখানে অপশন আমরা এলিমিনেট করে দেখি। এককবিহীন, ঘনত্বের তো একক রয়েছে, পারমাণবিক ওজন, ওজনের তো একক থাকবেই, তাহলে ঘনত্ব এবং পারমাণবিক ওজন এই দুটোর একক রয়েছে। তার মানে এই দুটো যখন হবে না সবকটিও হবে না। লাস্টে একটাই অপশন পড়ে থাকে, তুল্যাঙ্ক ভার। একটার সাপেক্ষে আরেকটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। যেমন আমরা বলি না যে আমি ওর তুলনায় দ্বিগুণ লম্বা, আমার ওয়েট ওর তুলনায় দ্বিগুণ, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েটের দরকার পড়ছে না। তুল্যাঙ্ক ভারও হলো সেরকমই একটি এককবিহীন রাশি। ওকে, 27 নম্বর কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পারলে আশা করি। চলে যাই পরের কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন? এটা বিশাল কিছু বোঝানোর নেই। এখানে ভোরের পাখি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আখ্যা দিয়েছিলেন তার নাম বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। পরের কোয়েশ্চেনে চলে যাই। মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা কাপ একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন এসেওছে প্রিভিয়াসলি যখন পরীক্ষা হয়েছে, এরকম টাইপের কোয়েশ্চেন এসেছে। মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ফুটবল, হকি নাকি টেনিস? মারডেকা কাপ মাথায় রাখবে ফুটবল খেলার সাথে যুক্ত। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আজকের, উদ্ভিদের একটি নাইট্রোজেন বিহীন
রেচন পদার্থ হলো উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ এর মধ্যে থেকে কোনটি? রেজারপিন, ডাটুরিন, রজন নাকি কুইনাইন? এটার অ্যান্সার আমি বলবো না, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টে যদি তোমরা এটার অ্যান্সার খুঁজে না পাও, সেক্ষেত্রে আমি এটার অ্যান্সার কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টের নিচেই অ্যান্সার করে দেবো, ঠিক আছে? তো টোটাল তোমাদের 30টা কোয়েশ্চেন হলো। তোমরা কেমন স্কোর করলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর বারবার বলছি, এখন কিন্তু রেগুলার বেসিসে ক্লাসেস চলবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, তো চোখ রাখো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে। গুড আফটারনুন ডিয়ার অ্যাসপিরেন্টস। তো আমরা এখন পৌঁছে গেছি বিভাগ গতে, যেখানে আমরা কি পাবো? 15টা কোশ্চেন ফ্রম ইংলিশ সেকশন। ওকে, আসো কথা না বলে ডাইরেক্ট শুরু করি। প্রথমে কি দিয়েছে স্যার? প্রথমে এটা দিয়েছে আমাদের একটা ইডিয়ামস। বলছে উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। ইডিয়ামস বা মুহাবরা বা বাংলায় বলে নীতিকথা, প্রবাদ বাক্য, যা ইচ্ছা বলতে পারি। এই যে এই কথাটা গ্রিন আইড, এটা কাকে বোঝায়? এটা সেই ধরনের লোকে বলে যারা নাকি আমাদের দেখে জলে, তাই তো? এরকম কিছু জেলাস বোঝায়। তো মানেটা কি দাঁড়ালো? যে আমরা কি গার্ড করে থাকবো কাদের এগেনস্টে? সেরকম জেলাস ফ্রেন্ডদের মধ্যে, হ্যাঁ কি নি? যারা फ्रेंड है वो जेलस काइंड ऑफ, है कि नहीं? तो चलो वही बात है, आंसर यही है, बड़ा इजी सा। नेक्स्ट वाला देखें, नेक्स्ट वाला এটা কি স্যার? এটাকে বলে সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জমেন্ট। সোজা কথায় বলতে গেলে এটাকে প্যারাজাম্বেলও বলতে পারি, হ্যাঁ না? কিন্তু এটা প্যারাজাম্বেল এখানে দেয়নি, প্যারাজাম্বেল অনেক বড় হয়, আলাদা আলাদা করে প্যারা। এটাকে আমি শুধুমাত্রই বলবো সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জমেন্ট, যেখানে আলাদা আলাদা করে নাম্বারিং আছে, সাজিয়ে বলতে হবে। আনসার তো অলরেডি পেয়ে গেছিস, তাও আমি একবার বলে দিই। কি বলছে? দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানশিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু আ ক্লিচ। একদম বেটা, এটাই কিউআরপিএস, এটাই আনসার আসছে, তাই তো? বুঝতেই পারছি ডেথের কনসেপ্ট কি? ইনএভিটেবল মানে কি? এটার নাউন ফর্ম ইনএভিটেবিলিটি। এটার মানে কি? যেটাকে আমরা ইনএভিটেবল হবেই, যেটাকে আমরা সরিয়ে দিতে পারবো না, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন, হ্যাঁ না? তো সেটাই কনসেপ্টের ডেথের কনসেপ্ট কি? এটা হবেই পুরনো থেকে, কি নেই? হ্যাজ বিন রিডিউস টু আ ক্লিশ। এই ক্লিশ কথাটার মানে কি বলতে চাইছে? মানে একদম নাথিং ऐसा জালার জায়গায়। ওকে, চলো নেক্সট वाला দেখে কি বলছে। শি পেড আ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এলিং ফাদার। ওকে, আ ফ্লাইং ভিজিট, মিল্কা সিং ফ্লাইং শিক, এটা শুনেছি, কিন্তু এখানে একটা নতুন ওয়ার্ড ফ্লাইং ভিজিট। কি হবে বুঝতেই পারছিস? আ ভেরি শর্ট ভিজিট, তাই না? এটাই নিতে পারবো। আ ভেরি শর্ট ভিজিট ইজ হোয়াট? ইজ আ ফ্লাইং ভিজিট। ওকে, আ ভেরি শর্ট ভিজিট, এটাকেও একটা ইডিয়ামস হিসাবেই দিয়েছে রিপ্লেস করার জন্য। হি ওয়াজ অ্যাবসেন্ট, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মানডে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মানডে। ওকে, বুঝতেই পারছি হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, হ্যাজ বিন মানে হ্যাজ প্লাস V3, হ্যাজ প্লাস V3 মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটোই বলি। দুটোতেই কি বোঝায় স্যার? দুটোতেই বোঝায় ডিউরেশন, টাইম নয়। টাইম আর ডিউরেশন কিন্তু আলাদা হয় বলা আছে, তাই তো? আমি যদি বলি ইন মানডে, এটা হয়ে গেল টাইম, কিন্তু যেহেতু আমাকে এখানে প্রেজেন্ট পারফেক্ট বসিয়েছি, তো আমাকে ডিউরেশন বোঝাতে হবে, আর ডিউরেশনে আসে সিন্স, পারফেক্ট টাইম, তাই তো? তাই জন্য সিন্স নেব, একদম তাই, এটাই আনসার। ওকে, সো হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মানডে। ওকে, ফ্রম মানডে নিতে পারবো না বাবু? ফ্রম মানডে নিতে পারবো না, কারণ ফ্রমটা কিসের হয়? ফ্রম হয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি লাগাই তখন ফিক্সড টাইম দিয়ে ফ্রম লাগাতে পারি, তো এখানে তো প্রেজেন্ট আছে, তো চেঞ্জ করতে পারবো না, না তো আমি ফ্রমও নিতে পারতাম, ঠিক আছে? এই কনসেপ্ট নিয়ে অলরেডি কিন্তু কথা বলা আছে, যারা ক্লাস করিস তারা অলরেডি জানিস, তাই তো? সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনক্যাপেবল অফ মেকিং এরর। এটাকে কি বলছে স্যার? এটাকে বলছে OWS। বাংলায় বলতে গেলে এক কথায় প্রকাশ, ইংলিশে বলতে গেলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, তাই তো? ইনক্যাপেবল অফ মেকিং এরর মানে যে ভুল করতেই পারে না, তাকে কি বলি? তাকে বলে থাকি ইনফ্যালিবল। ভুল করতেই পারে না, তাকে বলে থাকি ইনফ্যালিবল। ওকে, এই ওয়ার্ডটারই আরেকটা মিনিং হয়, আরেকটা ওয়ার্ড হয় ইমপেকেবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমপেকেবল? ওয়াহি ফল্টলেস, যার মধ্যে কোনো ভুল নেই। আর এই ওয়ার্ডটারই অ্যান্টোনিম হচ্ছে এইটা, এরোনিয়াস, ফুল অফ এরর্স। এই ওয়ার্ডটার অ্যান্টোনিম, ঠিক আছে? এরোনিয়াস মানে ফুল অফ এরর্স। ইররিপেবল আর ইররিপারেবল, যাকে রিপেয়ার করা যাবে না, অলরেডি ব্রোকেন, হ্যাঁ কি নেই? ইনকরিজেবল, যাকে শুধরানো যাবে না, বহুত বকে গেছে বলি না আমরা, ছেলেটা বড্ড বকে গেছে, হি ইজ ইনকরিজেবল, যাকে শুধরানো যাবে না। ওকে, বাট আমার আনসার ওয়াইজ আমি নেব কি? এটাই, ইনক্যাপেবল অফ মেকিং এরর ইজ ইনফ্যালিবল বা ইমপেকেবল, দুটো একই জিনিস। নেক্সট সেন্টেন্স কি বলেছে? নেক্সট সেন্টেন্স বলছে
ন্যারেশন চেঞ্জ, তাই তো? ন্যারেশন চেঞ্জ, এটা ডাইরেক্ট স্পিচে দিয়েছে। কি করে বুঝলাম স্যার? এ দেখো কমা দিয়ে, কমা ইনভার্টেড কমার মধ্যে কাজ, মানে এটা ডাইরেক্ট স্পিচে দিয়েছে। আমাকে এটা বানাতে কি বলেছে? ইনডাইরেক্ট স্পিচে। আই সেড টু হিম, সেড টু বলেছে, সেড টু, কিন্তু এখানে কোশ্চেন আছে, কোশ্চেন মার্ক, তার মানে আমাকে আক্সড আনতে হবে। হ্যাঁ, সবকটাতে তাই আছে। আই আক্সড হিম, আই আক্সড হিম, আই আক্সড হিম, তাই আছে। দেখ কোশ্চেন মার্ক দিয়েছে, তার উপর WH ওয়ার্ড দিয়ে জয়েন করেছে, মানে WH ওয়ার্ডটা রেখেছে। তো আমি যখন এখানে কি করব, তাই জন্য WH ওয়ার্ডটাই ড্র্যাগ করবো। মনে আছে? এখানে যদি আর বা হেল্পিং ভার্ব দিয়ে করতাম তখন সেটাতে ইফ বা ওয়েদার আনতাম, শিখেছিলাম। কিন্তু এখানে যেহেতু WH ওয়ার্ড আছে, তাই জন্য WH ওয়ার্ডই দিয়ে দেবো। স্যার সেটা তো সবকটাতেই আছে। হ্যাঁ আছে, ঠিক। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, আর আছে, আর ইউ মানে কে বলেছে? আই বলেছে। কাকে বলেছে? হিমকে বলেছে, তাই না? আর ইউ তার মানে ওয়াজ হি, তাই তো? হি, সরি, ওয়াজ হি, এটা তো কোশ্চেন হয়ে গেল, এটা নিতে পারবো না, উত্তর দিতে হবে আমাকে। হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। হি হ্যাড বিন হবে না, এখানে হ্যাজ বিন হলে এসব ভাবতাম। হ্যাড বিন এগুলো তো এমনি কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ডাউট হবে এই দুটোতে, কিন্তু ভালো করে দেখ, আমি কিন্তু এখানে কোশ্চেন মার্ক দিইনি, শেষে এটা আমি স্টেটমেন্টের মতো করে ট্রিট করছি। তো স্টেটমেন্টের মতো করে যদি ট্রিট করি, হোয়াই ওয়াজ হি ওয়ার্কিং হার্ড, এটা তো কোশ্চেন হয়ে গেল, হবে না, আমাকে উত্তর দিতে হবে। আমি কোশ্চেন মার্ক দিইনি, ফুল স্টপ দিয়েছি। তো উত্তর দিতে গেলে হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, यानी कि दिस वन इज द राइट आंसर। चलो क्लियर है बेटा? ओके, चलो नेक्स्ट। কারেক্ট স্পেলিং বুঝতেই পারছিস অবভিয়াসলি, লিউটেন্যান্ট, হ্যাঁ না? এটাকে বলে থাকি লিউটেন্যান্ট, এটা প্রোনাউন্সিয়েশন লেফটেন্যান্টও বলে অনেকে, তাই না? বাট বেটার ইউজ এ লিউটেন্যান্ট। ওকে, লিউটেন্যান্ট, লেফটেন্যান্ট অনেক কিছুই হয়। স্পেলিং কি? এটাই ঠিক স্যার। লিউটেন্যান্ট জেনারেল, লিউটেন্যান্ট, হ্যাঁ না? কর্নেল শুনেছিস তোরা। শি প্রেফার টি টু কফি, এ তো বলতেই পড়তেই বলা যাচ্ছে। আই প্রিফার টি ওভার কফি হবে না কখনো, এটা আমাদের বলার টেন্ডেন্সি থাকে। শি প্রেফার্স টি ওভার কফি, শি প্রেফার্স টি দেন কফি, কোনো কিছু হবে না, নট পসিবল। একই ওয়ার্ড যা सकता है, দ্যাট ইজ টু। আই প্রেফার টি টু কফি, হ্যাঁ শুনতে অড লাগলেও কিন্তু এটাই ঠিক। আমরা আবার এরকমও বলি কখনো, টি ইজ ফার মোর প্রেফারেবল, টি ইজ ফার মোর প্রেফারেবল দ্যান কফি। ঠিক আছে সেন্টেন্স? একদমই নয় স্যার, প্রেফার তো প্রেফার করছি না, প্রেফার ওয়ার্ডের সাথে এরকম ফার মোর এগুলো অ্যাড করা যায় না, কিন্তু বলতে ভালো লাগে তাই বলে দিই। টি ইজ ফার মোর প্রেফারেবল হবে না, টি ইজ প্রেফারেবল, প্রেফার এসে গেছে তো দেন বসবে না, টু বসবে, হ্যাঁ না? সেম গোস টু দিস ওয়ান। চলো নেক্সট দেখে। নেক্সট কি বলছে? চুজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখানে কি হঠাৎ করে কন্ডিশনাল সেন্টেন্স বলে দিয়েছে? মানে অ্যাকচুয়ালি কন্ডিশনাল ক্লজ খুঁজে বার করতে বলছে, তাও বলতে পারি। ইন শর্ট বলতে গেলে এটা ঘুরিয়ে দিয়েছে, আমি সিধা এখানে কি এরর প্র্যাকটিস করব, এরর কারেকশন দিয়েছে, হ্যাঁ না? বলছে ইফ ইট রেইনস উই উইল স্টে ইনডোরস, ইফ ইট রেইনস উই উইল স্টে ইনডোরস। পড়ার দরকার আছে? আমরা জানি একটা সেন্টেন্সে দুবার ফিউচার টেন্স বসে না স্যার, তাহলে দুবার বসে না, তাহলে একবার ফিউচার টেন্স বসাতে হয়, আরেকবার সিম্পল প্রেজেন্ট টেন্স বসাতে হয়। হ্যাঁ স্যার, এ দেখো এখানে একটা ফুল স্টপ, একটা ফুল স্টপ, তার মধ্যে দুটো ক্লজ আছে, এই একটা ক্লজ আছে, এই একটা ক্লজ আছে। এটাকে বলি প্রিন্সিপাল ক্লজ, কারণ এটার সাথে কোনো লিঙ্কার নেই। এটাকে বলি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটার সাথে লিঙ্কার আছে। রুলস বলছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটা লিখবো সেটা যেন সাবঅর্ডিনেট ক্লজটাকে লেখা হয়, সাবঅর্ডিনেট ক্লজটাকে যেন সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়, আর প্রিন্সিপাল ক্লজটাকে যেন ফিউচার টেন্সে লেখা হয়। তো আমি প্রিন্সিপাল ক্লজ এটা বলেছি, হ্যাঁ কারণ এটা লিঙ্কার নেই, তো এটাকে ফিউচার টেন্সে লিখেছি একদম। সাবঅর্ডিনেট ক্লজ এইটা, হ্যাঁ কারণ লিঙ্কার ইফ বসে আছে, ওটাকে সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, সিম্পল প্রেজেন্টে। তো সিম্পল প্রেজেন্টে ইফ ইট রেইনস, হ্যাঁ স্যার একদম, এটাই, কোনো সন্দেহ নেই। দুবার ফিউচার লিখতে পারি না একটা সেন্টেন্সে, যদি এরকম বলতে পারবো না ইফ ইট উইল রেইন উই উইল স্টে ইনডোর্স, না, ইফ इट रेन्स वी विल स्टे इंडोर। क्लियर है? चलो बेटा बहुत अच्छा, दैट्स इट। सिनोनिम ऑफ बेनिवोलेंट, बेनिवोलेंटर सिनोनिम, बेनिवोलेंट জানিস যে নাকি প্রচন্ড কি দয়ালু, দয়ালু কাইন্ড, है ना, দয়ালু কাইন্ড এটাই বলতে পারি। ओके, दयालु काइंड बेनिवोलेंट। ओके चलो बहुत अच्छा। क्रूएल, क्रूएल इज सिनोनिम, क्रूएल इज सिनोनिम आई कैन से विशियस, विशियस इज क्रूएल, या फिर रूथलेस, रूथलेस विशियस। हीनस बोलते पारी, हीनस क्राइम, इट इज सच अ रूथलेस क्राइम, HEINOUS, हीनस একটু বড় ওয়ার্ড, हीनस है ना।
কাইন্ড, কাইন্ড কথাটা মানে হচ্ছে বেনিভোলেন্ট, হ্যাঁ না, বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট। গ্রিডি, গ্রিডি কি? গ্রিডি অ্যাভারিশিয়াস, অ্যাভারিশিয়াস, গ্রিডি, প্রচণ্ড গ্রিডি যে অ্যাভারিশিয়াস, হ্যাঁ না। উইক, উইক তো আমরা জানি নরবরে, হ্যাঁ না। ফিবল, খুব সহজেই ভেঙে যাবে, উইক, ফিবল, है ना। चलो बेटा, बहुत अच्छा। A person who knows everything, এমন একজন লোক যে নাকি সবকিছু জানে, তাকে কি বলি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চেয়েছে। এমন একজন লোক যে সবকিছু জানে তাকে বলি অমনিসেন্ট। ভগবানকে বলা হয় ভগবান ইজ অমনিসেন্ট, হি নোজ এভরিথিং। ভগবান ইজ অমনিপোটেন্ট অলসো, অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট, অল পাওয়ারফুল। অমনিসেন্ট, নোয়িং অল। অমনি, অমনি ওয়ার্ডটার মানেই বোঝায় হচ্ছে অল। অমনিভ্যান নাম শুনেছি? হ্যাঁ শুনেছি, ওই গাড়িটা অমনিভ্যান, সব কাজে হয় ইউজ, লোক নিয়ে যেতে, কিডন্যাপিংয়ে, তাই না, মালপত্র নিয়ে যেতে অমনিভ্যান ইউজ হয়, অমনিভ্যান। তো ওইখান থেকে এসছে অমনি, মানে ওখান থেকে আসেনি, অমনি থেকে অমনিভ্যান এসছে, সেই অমনি। অমনি পোটেন্ট, অল পাওয়ারফুল। অমনি ভোরাস, অমনি মানে অল, ভোরাস মানে হচ্ছে ইটিং, ভোরাস মানে হচ্ছে ইটিং, অমনি ইটিং, সব খায় যে আমরা, অমনি ভোরাস, হ্যাঁ না। অপটিমিস্ট, যে নাকি প্রচণ্ড বেশি আশাবাদী, যে এটা হবে, এটা ভালো হবে, হ্যাঁ না। অপটিমিস্টের অ্যান্টোনিম আবার পেসিমিস্ট হয়, পেসিমিস্ট, হ্যাঁ না। পেসিমিস্ট মানে যে আশা করছে না ভালো কিছু হতে পারে, এরকম কিছু। चलो बेटा, बहुत अच्छा, आगे देखें। The teacher as well as the students are in the meeting. লিঙ্কারের রূপে ভালো করে দেখ, এখানে কি আছে? as well as, and নেই কিন্তু। and থাকলে আমরা কি করতাম? টিচার আছে, স্টুডেন্টস আছে, আর অনেক লোক আছে, আর হবে, ঠিকই হবে। টিচার কতগুলো, স্টুডেন্টস কতগুলো, আর হবে, ঠিকই আছে। কিন্তু ভালো করে দেখ, আমি and লিখিনি এখানে, and হলে এরকম হয়। এখানে লিঙ্কার হিসাবে আছে as well as। আর আমরা জানি স্পেসিফিক কিছু লিঙ্কার, যেরকম উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, as well as, বিসাইডস, লাইক, হ্যাঁ না। আনলাইক, এই ওয়ার্ডগুলো এলে কি হয়? ফার্স্ট সাবজেক্ট, সেভেন সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হয় ভার্ব বানানোর টাইমে। আর ফার্স্ট সাবজেক্টে তো সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার ভার্ব বসবে, আর নয় ইজ। কোথায় পড়েছিলাম? ইন দি কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট, সেইখানে দেখেছিলাম, যাকে বলে সিনট্যাক্স, তাই তো। চলো, বহুত আচ্ছা। তো টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট, আর নয় ইজ হবে, বড় বেসিক জিনিস। একটু লিঙ্কারগুলো মাথায় রাখতে হবে। কী কী লিঙ্কার বললাম? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, ইনক্লুডিং, লাইক, হ্যাঁ না, এগুলো। অ্যান্টোনিম অফ জেনারাস, জেনারাসের অ্যান্টোনিম কি বলেছে? জেনারাস মানে কি? ওই কাইন্ড বলতে পারি, তো কাইন্ডের সিনোনিম তো এক্ষুনি বললাম, বেনিভোলেন্ট। নভেল, নভেল ইজ হোয়াট? পলিশড পার্সোনালিটি, যে নভেল, হ্যাঁ না, নভেল। পোলাইট, পলিশড পার্সোনালিটি, সবই সিনোনিম। মিনই বলতে পারি, মিন। অ্যান্টোনিম অফ जेनरस इज व्हाट? इज मीन। हाउ मीन हम लोग बोलते हैं ना, हाउ मीन। उसने कुछ मांगा तुमसे, तुमने नहीं दिया, तो वो क्या बोलेगा? वो यू आर सो मीन, है ना, मीन। नॉट लाइक मीन मीडियन मॉड, है ना, ওটা ওই মিন মানে মধ্যবর্তী বোঝায়। ওকে, ইউ মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু ল, বলতেই হবে না, বড় ইজি। এই ধরনের জিনিসপত্রই প্রিভিয়াস ইয়ার জিজ্ঞেস করেছিল লাস্টে যখন এক্সাম হয়েছিল, তাই জন্যই বলা, है ना। উই মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু ল। অ্যাকর্ডিং টুও বলতে পারি, তার সঙ্গে আরেকটা ওয়ার্ড বলতে পারি, ইন অ্যাকর্ডেন্স, অ্যাকর্ডিং টু, তাই তো। কিন্তু ইন অ্যাকর্ডেন্স যখন বলছি, ইন মানে প্রেপোজিশন হয়ে গেল। প্রেপোজিশন কাকে কানেক্ট করবে? নাউনকে। তার মানে আমি বলছি ইন অ্যাকর্ডেন্স, তখন আবার কিন্তু ওয়ার্ডের সাথে প্রেপোজিশন নেয় উইথ। অ্যাকর্ডিং টু, দ্যাট ইজ ইকুয়াল টু ইন অ্যাকর্ডেন্স উইথ। প্যাসিভ ভয়েসে করতে বলেছে। ও না, সরি, এটা তো প্যাসিভই দেওয়া আছে। কি করে বুঝলেন প্যাসিভ দেওয়া আছে? এই যে বাই দেন আছে, বলেও দিয়েছে তাছাড়া, হ্যাঁ না। কি করে বুঝলেন প্যাসিভে দেওয়া আছে? এ দেখো, বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, মানে প্যাসিভেই আছে, হ্যাঁ না। তো উইল বি কমপ্লিটেড, উল্টো করবো, দেটাকে সামনে নেবো, ওয়ার্কটাকে পিছনে নেবো। দেখো সবকটাতে দে আছে, উইল বি কমপ্লিটেড, বিটা এসছে প্যাসিভে, আর নর্মাল ছিল উইল। সো দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, है ना। क्लियर है? चलो बेटा, बहुत अच्छा। सो दिस वाज टिल नाउ बेटा, ओके। नेक्स्ट एरिथमेटिक रिया मैम करा रहे। चलो बेटा, थैंक यू, थैंक्स फॉर ज्वाइनिंग।
পাটিগণিত থেকে তোমাদের 15টা প্রশ্ন আসবে। এই 15টা প্রশ্ন আমরা এক এক করে দেখবো আর তার সমাধানটা খুঁজে বার করব। তো চলো দেরি না করে 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। প্রথম প্রশ্ন বলছে কি দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার লসাগু 144 হলে সংখ্যাগুলো কি কি সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা 46 নাম্বার প্রশ্ন কেন দেখাচ্ছি, তার কারণ এর সাথে আরো 45টা প্রশ্ন তোমাদেরকে করানো হবে অন্যান্য সাবজেক্টের উপরে, তাই জন্য 46 নাম্বার থেকে শুরু করলাম। ঠিক আছে, চলো। দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা যাদের লসাগু হচ্ছে 144। তো প্রথমত আসি, এই যে 144 আমাদের লসাগু, আমি দেখব যে এর মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে 144 ডাইরেক্টলি ভাগ যায়। যেমন ধরো 14 দিয়ে তো 144 ভাগ যায় না, তার মানে এর লসাগু কোনোভাবেই 14 আর 16 হতে পারবে না। আবার 20 দিয়েও 144 ভাগ যায় না, তার মানে 20ও হতে পারবে না। 22 দিয়েও 144 ভাগ যায় না, তার মানে 22 দিয়েও হতে পারবে না। উত্তর পড়ে রইল একটাই অপশন নাম্বার এ, 16 এবং 18। কিভাবে চেক করতে হয় চেক করাটাও দেখে নাও। 16 নিলাম, 18 নিলাম, ভাগ করছি এখানে 8 দুগুণি 16, 9 দুগুণি 18, আর কিছু ভাগ যাচ্ছে না, তার মানে 2 গুণ 8 গুণ 9, 144। এই হয়ে গেল লসাগু। তো এইভাবেও তোমরা দেখতে পারো, অথবা আমি যেভাবে অপশন দেখে বুঝতে পারলাম সেভাবেও করতে পারো। দুভাবেই আমরা আনসারে পৌঁছে যাচ্ছি। অপশন নাম্বার এ। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখা যাক। ভীষণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন, প্রত্যেকে দেখো কি বলছে। 2 বছর শেষে টাকা দেওয়া যাবে এই শর্তে একটি নির্দিষ্ট মূল্যে কোনো বইয়ের 10টি কপি কেনা হলো। ওই একই মূল্যে ওই একই বইয়ের, এটা সিটা এক্সট্রা পড়েছে, ওই একই বইয়ের 12টি কপি এককালীন নগদ টাকায় কেনা হলো। বার্ষিক সুদের হার কত? আমি বিষয়টা তোমাদের সোজা করে দিই। আমি ধরলাম 1 কপি বইয়ের দাম 100 টাকা, 1 কপি বইয়ের দাম 100 টাকা। এবার প্রথমে 10টা বই কেনা হয়েছে, তার মানে 100 গুণ 10, 1000 টাকা দিয়ে বই কেনা হয়েছে। ঠিক আছে, বলছে যে যখন 10 কপি বই কেনা হয়েছে সেটা 2 বছর পর টাকা দেওয়া হবে বলা হলো। তাতে যা টাকা দেওয়া হলো পরে যখন নগদ টাকায় কিনতে যাওয়া হয় সেই দামেই 12টা বই পাওয়া যায়। তাহলে 1 কপি দামের বইয়ের দাম যদি 100 টাকা হয়, 12 কপি বইয়ের দাম হবে 1200 টাকা। তার মানে নিশ্চয়ই প্রথম ক্ষেত্রে যখন 10 কপি বই কিনেছিল, যদি সমান দাম হতে হয় 200 টাকা প্রথমবার সুদ হিসাবে নেওয়া হয়েছিল, যেহেতু 2 বছর পরে টাকা দেবে, তাই 200 টাকা এক্সট্রা নিয়েছিল কি হিসাবে? সুদ হিসাবে। বোঝা গেল? আরেকবার বলছি, বুঝে নাও। 10 কপি বই কিনেছিল, বলেছিল 2 বছর পরে টাকা দেবে। যে টাকার অ্যামাউন্টটা হয় সেটা 12 কপি বইয়ের দামের সমান। তো আমরা দেখলাম 10 কপি বইয়ের দাম 1000 টাকা, 12 কপি বইয়ের দাম 1200 টাকা। তার মানে নিশ্চয়ই 200 টাকা সুদ হিসাবে নেওয়া হয়েছিল। ভালো কথা। এই যে 200 টাকার সুদ, এই 200 টাকার সুদ কত টাকার উপরে নেওয়া হয়েছে? 1000 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত টাকা নেওয়া হবে? 100 টাকায় 2টো শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, তার মানে আমার দাঁড়ালো 2000। আচ্ছা, এখানে 2টো শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, তার মানে আমার দাঁড়ালো 20 টাকা। 20 টাকা হচ্ছে তার মানে সুদ 100 টাকার। আচ্ছা, এই 20 টাকাটা সুদ কত বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে কত টাকা? 2 বছরে যদি 20 টাকা হয়, 1 বছরে 10 টাকা। 1 বছরে 100 টাকায় যত সুদ দেয় সেটাকেই তো বলা হয় সুদের হার। তার মানে উত্তর হয়ে গেল 10%। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। খুব ভালো একটা প্রশ্ন, দেখে নাও সলিউশন। 10% হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, চলো। আচ্ছা, এরপরে যাদের মনে এই প্রশ্নটা আসছে যে আমরা কিভাবে প্রস্তুতি নেব সেটা বলি। হ্যালো, বলছি গ্রুপ ডিটা তো করে দিয়েছে, এবার গ্রুপ সিতে না 46 নাম্বার থেকে প্রশ্ন রয়েছে অঙ্ক। তো আমি শুরু করে দিয়েছিলাম, 2টো করিয়েছি, তারপরে ভাবলাম একবার বলে নিই। ওইভাবেই কি করাবো নাকি 1, 2 আবার করব? আচ্ছা, আচ্ছা, তাহলে প্রস্তুতি তোমরা কিভাবে নেবে দেখো।
তোমাদের প্রস্তুতির জন্য আমরা নিয়ে চলে এসেছি এই নোটস প্যাকটা গ্রুপ সি এবং ডি এর জন্য। কি কি আছে এখানে? জেনারেল নলেজ পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, অ্যারিথমেটিক পাবে, ইংলিশ পাবে এবং মক টেস্ট পাবে। আর এই সবটা পেয়ে যাচ্ছ মাত্র 299 টাকায়। এটা যদি তোমরা নিতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন, একটা গুণফল দেওয়া আছে, খুব সহজ গুণফলটা দেখো, একটা দুটো তিনটে চারটে 5 আছে, 4টে 5কে গুণ করলে আমরা জানি হয় 625। দেখো লাস্টেরটা 500 আছে, মানে আরো দুটো শূন্য বসালাম। এবার দেখছি প্রথমে একটার আগে দশমিক আছে, এখানে দুটোর আগে দশমিক আছে, এখানে তিনটের আগে দশমিক আছে, তাহলে টোটাল 3 যোগ 2 যোগ 1, 6টার আগে দশমিক বসাবো। 1 2 3 4 5 6 দশমিক বসালাম, উত্তর হয়ে গেল 0.0625, মানে অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। চলো আমরা তাহলে 3টে প্রশ্নের উত্তর করে ফেলেছি, এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15। বলছে যে নির্দিষ্ট কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15। যদি প্রথম সংখ্যার সাথে 30 যোগ করা হয় আর শেষ সংখ্যার থেকে 5 বিয়োগ করা হয় তবে গড় হয় 17.5। স্বাভাবিক সংখ্যা কতগুলো ছিল? আমি ধরে নিলাম এনটা স্বাভাবিক সংখ্যা ছিল, তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর গড় যদি 15 হয় এদের মোট কত হবে? 15n। এবার বলছে প্রথম সংখ্যার সাথে 30 যোগ করব আর শেষ সংখ্যা থেকে 5 বিয়োগ করব। 30 যোগ করা হলো আর শেষ সংখ্যা থেকে 5 বিয়োগ করা হলো, তাহলে গড় হলো 17.5। গড় যদি 17.5 হয় মোট কত হবে? 17.5n। এবার সমাধান করছি, 30 বিয়োগ 5 করলে 25, 17.5 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে তাকে 2.5n, তাহলে n এর ভ্যালু কি হবে? 25/2.5। দশমিকটা উঠিয়ে দিলাম, একটা শূন্য আসলো, 25 দিয়ে ভাগ করলে 10, এটা হচ্ছে n এর মান। তাহলে কতগুলো স্বাভাবিক সংখ্যা ছিল? 10টা স্বাভাবিক সংখ্যা ছিল। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব বলা আছে 300 কিলোমিটার। তাহলে দুটো স্থান নিয়ে নিই আমরা, এ আর বি, এদের মধ্যে দূরত্ব বলা আছে 300 কিলোমিটার। এবার বলা আছে দুটি ব্যক্তি স্কুটারে করে একই সঙ্গে একে অপরের দিকে রওনা হয়, 2.5 ঘন্টা পরে ওদের মধ্যেকার দূরত্ব হয় 25 কিলোমিটার। আচ্ছা, এ স্থান থেকে যে ব্যক্তিটা গেছে, ধরলাম 2.5 ঘন্টায় এতটা গেছে, বি স্থান থেকে যে ব্যক্তিটা গেছে এতটা গেছে, এদের মাঝামাঝি রয়েছে 25 কিলোমিটার। এবার বলছে যদি একটি স্কুটার অন্য একটি স্কুটারের চেয়ে 10 কিমি পার ঘন্টা বেশি গতিবেগে চলে তাহলে তাদের গতি কত? আমি ধরে নিলাম প্রথম স্কুটারটার x গতিবেগ ছিল, পরের স্কুটারটার x+10 গতিবেগ ছিল। যার x কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল তার মানে কি 1 ঘন্টায় যায় x কিলোমিটার, তাহলে 2.5 ঘন্টায় সে কত কিলোমিটার যাবে? 2.5x কিলোমিটার। মাঝখানে রয়েছে 25 কিলোমিটার। আর যে 1 ঘন্টায় যায় x+10 সে 2.5 ঘন্টায় কত যাবে? 2.5x প্লাস 2.5 গুণ 10 করলে হয় 25। আর এই 3টে কিলোমিটারের যোগফল কত? অ্যাকচুয়ালি 300 কিলোমিটার। 2.5 যোগ 2.5 করলে হয় 5x, 25 যোগ 25 50, 300 থেকে 50 বিয়োগ করে দিলে হয় 250। x মানে হলো 5 দিয়ে ভাগ করলে 50, তাহলে একটা গতিবেগ 50 আর একটা 50 যোগ 10 60। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, 50 ও 60 এই হচ্ছে দুটো গতিবেগ। ওকে, দেখে নাও সলিউশন। সময় দূরত্ব গতিবেগ চ্যাপ্টার থেকেই অঙ্কটা করানো। এর সাথে বলে রাখি তোমরা যদি মক টেস্ট করতে চাও এইভাবেই কন্টিনিউ মক টেস্ট, মানে সব ধরনের অঙ্ক, মানে সব চ্যাপ্টারের অঙ্ক একসাথে, সেটা করতে চাইলে মক টেস্ট লিখে কমেন্ট করো। আর যদি চ্যাপ্টার ধরে ক্লাস করতে চাও তাহলে ক্লাস লিখে কমেন্ট করো। ওকে, চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। কি বলা আছে? দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের মধ্যে পার্থক্য যদি 69 হয় সংখ্যা দুটি কি কি? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে উত্তর করবে। দুটো সংখ্যার অনুপাত 5:8, পার্থক্য 69, তাহলে সংখ্যা দুটো কি কি? আমরা অনুপাতে পার্থক্য দেখছি কত? 3। এই 3 মানেই বলা আছে 69, তাহলে 1 মানে কি হবে? 3 দুগুণী 6, 3 তিরিকে 9। চেয়েছে সংখ্যা দুটো, তাহলে 5 মানে কি হবে? 115। দেখো প্রথমে 115 দিয়ে একটাই অপশন দেখতে পাচ্ছি, পরেরটার করারই দরকার নেই। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। আর যদি 115 আর একটা থাকতো তাহলে কি বার করতে? 8 মানে কত? 8 গুণ 23 184 হতো। আশা করি প্রত্যেকেই এই অঙ্কটা করতে পেরেছো। চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, কি বলছে? এখন থেকে 3 বছর পর পান্নার বয়স ইউজিনির বয়সের 3 গুণের থেকে
4 কম তাদের বর্তমান বয়সের যোগফল 54 বছর হলে পান্নার বর্তমান বয়স কত? আচ্ছা, আমি ধরে নিলাম পান্নার বর্তমান বয়স পি আর ইউজিনির বর্তমান বয়স ইউ, এদের বয়সের যোগফল বলা আছে 54। আবার বলা আছে পান্নার 3 বছর পরের বয়স ইউজিনির 3 বছর পরের বয়সের 3 গুণের থেকে 4 কম, এটা বলা আছে। এটা যদি আমরা সমাধান করি কি পাচ্ছি? পি প্লাস 3, এখানে পাচ্ছি 3u প্লাস 9 মাইনাস 4, 3 দিয়ে দুটোই গুণ হলো, 9 থেকে 4 বিয়োগ হলে 5 হবে, 5 থেকে 3 বিয়োগ হলে 2 হবে, তাহলে p সমান সমান 3u প্লাস 2। ইউ এর জায়গায় আমরা লিখতে পারি তো 54 মাইনাস পি, এখান থেকে সেটাই লিখবো 3 54 মাইনাস পি প্লাস 2, এদিকে রয়েছে পি, তাহলে পি সমান সমান কত দাঁড়াচ্ছে? 162 মাইনাস 3p প্লাস 2, মাইনাস 3pটা যদি এই সাইডে যায় এটা হবে 4p আর এখানে হবে 164, তাহলে p এর ভ্যালু কত? 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 1 4, তাহলে পান্নার বর্তমান বয়স 41 বছর। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশনটা দেখো। অপশন নাম্বার এ 41 বছর হয়ে গেল পান্নার বয়স। আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকে পজ করে সলিউশনটা নোট করে নেবে। পরবর্তী প্রশ্ন কি আছে? একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 10% কম হয় এবং বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হয় তবে লাভ হবে 30%। তাহলে 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে এই টাইপটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো কি করব, আমরা ধরে নেব ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 12% লাভে বিক্রয় মূল্য হবে 112 টাকা। এবার বলেছে যদি ক্রয় মূল্য 10% কম হয়, মানে 100 থেকে 10 টাকা যদি কম হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। আর তখন লাভ কত হবে? 30%। তাহলে 90 টাকা 30% লাভে বিক্রয় মূল্য হয় 90 গুণ 100, 30/100। আর এটা যদি কেউ না বুঝতে পারো যে কেন 130/100 দিয়ে গুণ করলাম, তাকে লাভ ক্ষতি চ্যাপ্টারের বেসিক শিখতে হবে। এখানে আসছে 117 টাকা, 112 টাকা আগে ছিল, এখন 117 টাকা হলো, তার মানে 5 টাকা বেড়েছে। প্রশ্নে বলা আছে 5.75 টাকা বেড়েছে, তাহলে 5 মানেই হচ্ছে 5.75। 1 মানে কত? 5 1 কে 5, 5 1 কে 5, 5 5 25। চেয়েছে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 টাকা আর 20 টাকায় যদি লাভ হয় তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে 120 মানে কত? এটা যদি গুণ করো চলে আসবে 138 টাকা, মানে উত্তর হবে অপশন নাম্বার সি 138 টাকা। দেখে নাও সলিউশন। লাভ ক্ষতির বেশিরভাগ অঙ্কই 100 ধরে করলে তাড়াতাড়ি উত্তর করতে পারবে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই 100 ধরে করার চেষ্টা করবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে এ ও বি একটি অংশীদারি ব্যবসা যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা নিয়ে শুরু করলো। 6 মাস পরে এ আরো 40,000 টাকা বিনিয়োগ করলো, কিন্তু বি 10,000 টাকা তুলে নিল। যদি 1 বছরে 6,175 টাকা লাভ হয় তাহলে এর লভ্যাংশ কত? দেখো, আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে প্রফিট লাভ ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, মূলধন গুণ সময় করলে লাভ পাওয়া যায়। তো আমি যদি বলি প্রথমে এর মূলধন কত ছিল? 30,000 টাকা, 30,000 টাকা। আর 6 মাস এই মূলধনটা চলেছে 6 মাস। 6 মাস পরে কি হলো? 6 মাস পরে এ আরো 40,000 টাকা বিনিয়োগ করলো, তাহলে 30,000 যোগ 40,000 হলো 70,000 টাকা। কত মাসের জন্য করলো? পুরো 1 বছর ছিল। প্রথমে 6 মাস মানে পরে 6 মাস যোগ। আচ্ছা, এটা গেল আমাদের এর। এবার আসছে বি এর কথা। বি কত টাকা নিয়ে শুরু করেছে? 50,000 টাকা নিয়ে। 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 6 মাস পরে এ বিনিয়োগ করলো, কিন্তু বি কি করলো? 10,000 টাকা তুলে নিল। তাহলে 6 মাস চললো, তারপরে বি 10,000 তুলে নিল, মানে 40,000 টাকা রয়ে গেল। কত মাসের জন্য? বাকি 6 মাসের জন্য। এটা আমরা কি পাচ্ছি? এই অনুপাতটা থেকে আমরা লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাতটা পাচ্ছি। দেখো, যখনই তুমি ইস্টু করবে এই শূন্যগুলো সব কেটে যাবে, তো সেই জন্য আমরা এখান থেকেও 4টে শূন্য কাটলাম, 4টে শূন্য কাটলাম, 4টে শূন্য কাটলাম, 4টে শূন্য কাটলাম। কেন? যাতে ক্যালকুলেশনটা সোজা হয়। 3 6 18, 6 7 42, 60। এখানে আসছে
5 6 30, 4 6 24, তার মানে 54। ছোট করে নিচ্ছি, 6 10 কে 60, 6 9 54। এবার এখানে টোটাল আমরা কত দেখতে পাচ্ছি, 10 যোগ 9 19, বলেছে কত টাকা লাভ হবে 6175, তাহলে 19 মানে 6175, তাহলে 1 মানে কত সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা 3 19 অঙ্ক করলাম, 57 47, 19 দুগুনি 38, 38ও যদি করি তাহলে 95, 325 টাকা হলো। চেয়েছে কার কথা, এ লভ্যাংশ, এই কত 10, তাহলে 10 মানে কত 3250 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 3250 টাকা। দেখে নাও সলিউশন, প্রত্যেকের সলিউশন দেখে নাও, 3250 টাকা হয়ে গেল রাইট আনসার। পার্টনারশিপ বা অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখে নেব কি আছে। 8 দিনে এ একটি কাজ সম্পন্ন করতে পারে, ওই কাজটাই বি এর 10 দিন সম্পন্ন করতে লাগে। বলছে 8 দিনে একটা কাজ করতে পারে, ওই কাজটাই বি এর 10 দিন লাগে। এ যেটা 8 দিনে করে, বি সেটা 10 দিনে করে। ভালো কথা, তারা একসাথে কাজ করা শুরু করে, কিন্তু কাজটি সম্পন্ন হওয়ার একদিন আগে এ কে কাজটি ছেড়ে দিতে হয়। এ কতদিন কাজ করেছে? আমরা এখানে এলসিএম মেথড ইউজ করব। যারা জানো না তারা সময় ও কার্য চ্যাপ্টারটা করানো আছে ইউটিউবে, দেখে নেবে, আমি করিয়ে রেখেছি। 8 আর 10 এর এলসিএম করছি, লসাগু করছি। এখানে আসে 40, এখানে হবে 5, এখানে 4। এগুলো কি পেলাম? ওদের এফিসিয়েন্সি বা দক্ষতা পেলাম। একদিন আগে এ কাজ ছেড়ে দিয়েছে, তাহলে লাস্ট দিনটা কে কাজ করেছে? বি কাজ করেছে, মানে 4 ইউনিট কাজ হয়েছে। তাহলে বাকি ওই একদিন আগে অবধি কাজ হয়েছে কত? 36 ইউনিট। এই 36 ইউনিট কাজ কে কে করেছে? এ আর বি দুজনে মিলে করেছে। 5 যোগ 4 9 এফিসিয়েন্সি দিয়ে করেছে। তাহলে 4 নং 36, এ কতদিন কাজ করেছে? 4 দিন। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 4 দিন কাজ করেছে এ। দেখে নাও সলিউশন। তার মানে এ হচ্ছে প্রথম 4 দিন কাজ করেছে, আর বি হচ্ছে 5 দিন কাজ করেছে। টোটাল 5 দিনের কাজটা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। আচ্ছা, দুটি পাইপ এক্স এবং ওয়াই একটি ট্যাঙ্ককে যথাক্রমে 24 ঘন্টা এবং 32 ঘন্টায় ভর্তি করতে পারে। দুটো পাইপ এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই 24 ঘন্টায় আর 32 ঘন্টায় ভর্তি করতে পারে। এবার বলছে যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তবে 16 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করার জন্য প্রথম পাইপটিকে কখন বন্ধ করতে হবে। একই পদ্ধতি এলসিএম মেথড, আগে এলসিএম করব। এলসিএম পেলাম 96, লসাগু 96, ভাগ করছি 4 3। এবার একটা জিনিস বোঝো, প্রথম পাইপটাকে বন্ধ করতে হবে, দ্বিতীয় পাইপটা কখনো বন্ধ হবে না। তাহলে এই যে 16 ঘন্টার কথা বলা হয়েছে, 16 ঘন্টায় দ্বিতীয় পাইপটা চলবে, মানে 3 ইউনিট করে 1 ঘন্টায় যদি ভর্তি হয় 3 16 48 ইউনিট দ্বিতীয় পাইপটা ভর্তি করবে। তাহলে প্রথম পাইপটা কত করবে? টোটাল 96, তার মধ্যে 48 যদি দ্বিতীয় পাইপটা ভর্তি করে, তাহলে এখানে আসছে 8, 16 হাতে 1 4, 48 ইউনিট প্রথম পাইপটা ভর্তি করেছে। প্রথম পাইপের এফিসিয়েন্সি কত? 4। তাহলে কত সময় ভর্তি করেছে? 48 ভাগ 4, 4 12 48। তাহলে প্রথম যে 12 ঘন্টা তারপরেই প্রথম পাইপটা কি হয়েছিল? বন্ধ হয়ে গেছিল। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও, আর পদ্ধতি যদি না জেনে থাকো তাহলে আমার ক্লাসটা দেখে তারপরে এই অঙ্কটা করতে পারবে। ওকে, প্রত্যেকের বেসটা ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু মক টেস্টের অঙ্কগুলো সহজে বুঝতে পারবে। আগে বেসিক চ্যাপ্টারগুলো রেডি করতে হবে। চলো পরবর্তী একটা ট্রেনের অঙ্ক আছে। কি বলা আছে? একটি 200 মিটার লম্বা ট্রেন 20 সেকেন্ডে 300 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? যখনই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য যাবে, তার মানে 300 যোগ 200 কত মিটার যাচ্ছে? 500 মিটার। কত সেকেন্ডে যাচ্ছে? 20 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে? 25 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। একদম সহজ একটা প্রশ্ন, এটা আশা করি প্রত্যেকেই পেরেছো। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার স্রোতের অঙ্ক। নদীতে স্রোতের অনুকূলে একটা নৌকার গতিবেগ 16 কিমি পার ঘন্টা আর প্রতিকূলে গতিবেগ 8 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকাটি 2 ঘন্টায় কত দূরত্ব যাবে?
স্থির জলে নৌকার গতিবেগের একটা সূত্র আছে। স্থির জলে নৌকার গতিবেগের সূত্র হলো হাফ ইন্টু প্রতিকূলে গতিবেগ যোগ অনুকূলে গতিবেগ, মানে 16 যোগ 8। এখানে আসছে 24, ভাগ 2 করলে আসছে 12। তাহলে 1 ঘন্টায় যদি 12 কিমি যায়, 2 ঘন্টায় কতটা যাবে? 12 দুগুণি 24 কিমি। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 24 কিলোমিটার যাবে। 24 কিলোমিটার যাবে। এই সূত্রটা তোমরা চ্যাপ্টার করতে গেলে পেয়ে যাবে। স্থির জলে নৌকার গতিবেগের সূত্র হাফ ইন্টু অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ, আর জলের গতিবেগের সূত্র হাফ ইন্টু প্রতিকূলে গতিবেগ মাইনাস অনুকূলে গতিবেগ। চলো পরেরটায় যাচ্ছি। 25 লিটারের একটি দ্রবণে দুধ আর জলের অনুপাত 4:1। কত লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 16:1 হবে? কি কি রয়েছে? দুধ রয়েছে, জল রয়েছে। কত রয়েছে? 4:1। কি মেশাতে বলেছে? দুধ মেশাতে বলেছে। অনুপাত হবে 16:1, এটা হচ্ছে বলা আছে। 4 থেকে 16 হবে মানে কতটা? 12 মেশাতে হবে। এখানে বলেছে মিশ্রণটা কত লিটারের ছিল? 25 লিটারের। এবার তুলনা করো, 4 ইউনিট আর 1 ইউনিট, টোটাল 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানেই হচ্ছে 25 লিটার। তাহলে 1 ইউনিট মানে কত? 5 লিটার, 5 5 25। তাহলে 12 ইউনিট মানে কত? 12 ইউনিট মানে 5 12 60 লিটার। তাহলে কতটা মেশাতে হবে? 60 লিটার মেশাতে হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো অনুপাত এবং মিশ্রণ থেকে এই প্রশ্নটা এসেছে। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3000 টাকার 1 বছরের বার্ষিক 12% হারে সরল সুদ আর অর্ধবার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এটা অনেকে অনেক সূত্র ধরে করবে, তোমাদের জন্য সব থেকে সহজ মেথডটা আমি বলবো। প্রথমে বলেছে 12% সুদ, আর একবার বলেছে অর্ধবার্ষিক 12% মানে 2 দিয়ে ভাগ করলে 6%। এখানে একটা এবি সূত্র অ্যাপ্লাই হয়, a প্লাস বি প্লাস এবি বাই 100। তো এখানে আসে 12.36%। তাহলে আলটিমেটলি কত পার্সেন্টের পার্থক্য থাকে? 0.36%। এখান থেকে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে 0.36%। কার 0.36%? 3000 টাকার। তাহলে 3000 টাকার 0.36%। 3000 গুণ 36 বাই পয়েন্টটা তোলার জন্য 100 আর পার্সেন্টেজের 100, মানে 4টে শূন্য। এখানে 3টে শূন্য কাটলাম, এখানে আসছে 108। একটার আগে দশমিক বসবে, মানে 10.8 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। সব থেকে সহজে অঙ্কটা এইভাবেই করতে পারবে, নয়তো অনেক সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি এরকম অঙ্ক দেখলে কি মনে রাখবে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 6 36, দুটোর আগে দশমিক বসাও, 3000-এর 0.36% বার করতে হবে। ঠিক আছে, চল ডান। আমাদের 15টা প্রশ্ন। এইভাবেই তোমরা মক টেস্টটা কন্টিনিউ দিতে থাকো এবং প্রত্যেকটা সাবজেক্টের বুঝতে পারবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে এবং ভালো করে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।